আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি ইংলিশ স্পোকেন ক্লাসের ৪র্থ নম্বর ক্লাসটি দেখিয়ে দেব। আজকের ক্লাসটি একটু ভিন্ন রূপে আসবে। আমরা পূর্ববর্তী ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর এর ব্যবহার। আজ আমি একটু ভিন্নভাবে দেখিয়ে দেব এম, ইজ, আর এর সাথে টু ব্যবহার করে, এবং আরও অনেকটা স্ট্রাকচার আছে সেগুলো দ্বারাই দেখিয়ে দেব। এখন প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি সাবজেক্ট এম টু, ইজ টু, আর টু, ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। যেমন আই এম টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হয়। হি ইজ টু রিড দ্য বুক, তাকে বইটি পড়তে হয়। এখন একটা বিষয়, এই স্ট্রাকচার দ্বারা বা এই শব্দ দ্বারা আপনারা অসংখ্য অগণিত বাক্য তৈরি করতে পারেন, এবং ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে এগুলো খুব বেশি প্রয়োজন। যেমন আমরা এম টু, ইজ টু, আর টু এর পরে একটি ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। এখন যদি বলি আমি সাবজেক্ট, তো আমরা যে কোনোটা বসাতে পারি। ঘুমাতে হয়, তাহলে বলতে হবে এম টু স্লিপ, আর টু স্লিপ, অথবা ইজ টু স্লিপ। পড়তে হয়, পড়তে হয় এম টু রিড, ইজ টু রিড, আর টু রিড। তাহলে আমরা এটা নিশ্চিত যে এম টু, ইজ টু, আর টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা অগণিত বাক্য তৈরি করতে পারি। যেমন আমাকে ফুটবল খেলতে হয়, তাহলে আমাকে ফুটবল খেলতে হয়, এই বাক্যটিকে কিভাবে মেকিং করব? আমাকে আই এম টু প্লে ফুটবল। আশা করি প্রথম স্ট্রাকচারটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি দ্বিতীয় স্ট্রাকচারটি দেখিয়ে দেব। সাবজেক্ট এম টু বি, ইজ টু বি, আর টু বি। এরপর আমরা কোনো ভার্ব নেই, যে কোনো নাউন অথবা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসতে পারে। এম টু বি, ইজ টু বি, আর টু বি এর অর্থটা হচ্ছে কোনো কিছু হওয়া অর্থেই আমরা এগুলো ব্যবহার করে থাকি। যেমন মাই এইম ইজ টু বি এ টিচার। মাই এইম ইজ টু বি এ টিচার, আমার লক্ষ্য শিক্ষক হওয়া। যদি বলি তোমার লক্ষ্য ডাক্তার হওয়া, তাহলে বলতে হবে ইয়োর এইম ইজ টু বি এ ডক্টর। তাহলে আমরা বুঝতে পারলাম যে এম টু, ইজ টু বি, এম টু বি, ইজ টু বি, আর টু বি সব সময় কোনো কিছু হওয়া অর্থেই আমরা এগুলো ব্যবহার করতে পারি। তারপর তৃতীয় একটি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এম টু, ইজ টু, আর টু, তারপরে ভার্ব ফার্স্ট পার্টিসিপল। ভার্ব 3 মিনস দ্যাট ভার্ব ফার্স্ট পার্টিসিপল, তারপর আমরা অন্য ওয়ার্ড বসাতে পারি। যেমন দি বুক ইজ টু কিপ্ট অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর রাখার কথা। যখনই আমরা এম টু, ইজ টু এবং আর টু এর সাথে ভার্ব ফার্স্ট পার্টিসিপল বসাবো, তখন তার বাংলা অর্থটা একটু ভিন্ন হয়ে যাবে। যেমন এখানে ইজ টু কিপ্ট, রাখার কথা। তাহলে আমি যদি বলি পড়ার কথা, তাহলে আমরা এম টু, ইজ টু, আর টু, রিড, অর্থাৎ এম টু রিড অথবা ইজ টু রিড অথবা আর টু রিড। যদি বলি খাওয়ার কথা বা খেতে হবে, এটার বাংলাটা হবে খাওয়ার কথা অথবা খেতে হবে। এরূপ অর্থেই আমরা এম টু, ইজ টু, আর টু এর সাথে ভার্ব ফার্স্ট পার্টিসিপল বসাতে পারি। খাওয়ার কথা, তাহলে আমরা এম টু এইট, ইটেন। আমরা জানি ইট প্রেজেন্ট ফর্ম, ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে এইট, ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। তাহলে এম টু ইটেন, ইজ টু ইটেন, আর টু ইটেন। এখন যদি বলি সাঁতার কাটার কথা, তাহলে এম টু সুইম, সোয়াম, সোয়াম, ইজ টু সোয়াম, আর টু সোয়াম। তাহলে আমরা এটা নিশ্চিত যে যখনই এম টু, ইজ টু এবং আর টু ব্যবহার করব, তখন তারপরে অবশ্যই ভার্ব ফার্স্ট পার্টিসিপল হবে। তখন তার বাংলা অর্থটা হবে এই যে বললাম ইজ টু কিপ, রাখার কথা বা রাখতে হবে। আশা করি এই তিনটি স্ট্রাকচারটা আপনারা
অবশ্যই বুঝতে পেরেছেন এবং এগুলো ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।